বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা যে অঙ্কটি করব সেটি হলো স্কেলার পিএলসি কোশ্চেন ব্যাংকের 4 নম্বর অঙ্ক। আমরা প্রথমেই অঙ্কটি পড়ে নেই। অঙ্কটি যদি ভালো করে পড়া হয় এবং মনে রাখা যায় তাহলে অঙ্কটি সমাধান করা খুব সহজ হয়ে যায়। সেহেতু আমরা প্রথমে অঙ্কটি পড়ে নিব। অঙ্কটি দ্য ট্রায়াল ব্যালেন্স ফর স্কেলার পিএলসি অ্যাট 31 অক্টোবর 2007, অর্থাৎ হলো 2007 সালের 31 অক্টোবর আমার অঙ্কটি শেষ হয়েছে। শেষ তারিখে টিভি দেওয়া আছে, তাহলে অঙ্কটি নিশ্চয়ই শুরু হয়েছে 1 নভেম্বর 2006। এটি মনে রেখে আমাদের অঙ্কটি করতে হবে। তাহলে আমরা অঙ্কটি পড়ে নিই। প্রথমে আছে শেয়ার ক্যাপিটাল, ট্রেড পেয়েবল, ট্রেড রিসিভেবল, অ্যাক্রুয়ালস, 5% ব্যাংক লোন, ক্যাশ, রিটেন আর্নিংস, প্রপার্টি, বিল্ডিং, প্লান্ট ইকুইপমেন্ট। নন কারেন্ট অ্যাসেট আছে দুইটা, একটা আছে প্রপার্টি বিল্ডিং, একটা আছে প্লান্ট ইকুইপমেন্ট। এরপর আছে প্রপার্টি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্লান্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট আছে, সেলস আছে, পারচেজ, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইনভেন্টরিজ আছে। ইনভেন্টরি এই যেটা আছে 1 নভেম্বর 2006 এটা কিন্তু বিগিনিং ইনভেন্টরি, কারণ আমার অঙ্ক শুরু হয়েছে 1 নভেম্বর 2006। ডিভিডেন্ড পেইড আছে। এরপর আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে চলে যাব। প্রত্যেকটা অ্যাডজাস্টিং এন্ট্রি সমাধান আমরা এখানেই করে যাব, তাহলে আমার অঙ্কটি পরবর্তীতে করতে সুবিধা হবে। এক বলেছে ডেপ্রিসিয়েশন হ্যাজ নট ইয়েট বিন চার্জ, ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়নি। দেয়ার আর নো মুভমেন্টস ইন নন কারেন্ট অ্যাসেট ডিউরিং দ্য ইয়ার, এই ইয়ারে নন কারেন্ট অ্যাসেটের কোনোই মুভমেন্ট নাই, দ্যাট মিনস নন কারেন্ট অ্যাসেট ক্রয় বিক্রয় কিছুই নাই। প্লান্ট ইজ ডেপ্রিসিয়েটেড 10% স্টেট লাইন অন মান্থলি বেসিস টেকিং ইন্টু অ্যাকাউন্ট দ্য মান্থ অফ সেল অ্যান্ড পারচেজ। প্লান্ট 10% স্টেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন কাটা হবে। ফ্রি হোল্ড বিল্ডিংস আর ডেপ্রিসিয়েটেড ওভার দেয়ার ইউজফুল লাইফ অফ 40 ইয়ার্স। ফ্রি হোল্ড বিল্ডিং হবে হলো 40 বছর, ইউজফুল লাইফ হবে 40 বছর। তাহলে ফ্রি হোল্ড বিল্ডিংয়ের টোটাল টাকাটারে 40 দ্বারা ভাগ করলেই আমার 1 বছর ডেপ্রিসিয়েশন বের করে যাবে। এইখানে একটা কথা বলেছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ডেপ্রিসিয়েশন অন প্লান্ট এইটা চার্জ করা হবে কোথায়? কস্ট অফ সেলসের সাথে। আর ফ্রি হোল্ডের ডেপ্রিসিয়েশন এটা চার্জ করা হবে কোথায়? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। কারণ প্লান্ট আমার সাধারণত প্রোডাকশনের সাথে জড়িত, এর জন্য কস্ট অফ সেলসের সাথে ইনক্লুড হবে। আর ফ্রি হোল্ড ল্যান্ড সাধারণত আমার অফিসের সাথে জড়িত থাকে, এর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে এটা যোগ করতে হবে। তাহলে আমরা এখনই এর ডেপ্রিসিয়েশনগুলো বের করে নিব। প্লান্ট ডেপ্রিসিয়েশন করা হয় 10%-এ, তাহলে প্লান্টের টোটাল টাকা আছে তাহলে প্লান্টের যে টাকা আছে সেটি হলো এই যে 38,460। এটা যেহেতু 10% করতে হবে, সেহেতু 10% যদি আমি গুণ করে দিই, 10% গুণ করলে এই যে আমার এই শূন্যটি থাকবে না, তাহলে আসবে 3846। আর প্লান্ট যেহেতু প্রোডাকশনের সাথে জড়িত, এইটি যাবে হলো কস্ট অফ সেলসের সাথে। ঠিক আছে। এরপর আমাদের আছে হলো ফ্রি হোল্ড বিল্ডিংসের উপর যে টাকা আছে, এই যে 20,000 টাকা, এই 20,000 টাকার উপর আমার ডেপ্রিসিয়েশন কাটা হবে 40 ইয়ার্স। তাহলে আমি কি করব, এই 40,000কে 40 ইয়ার্স দ্বারা ভাগ করলে আসবে হলো 500 টাকা। এই 500 টাকাই হবে হলো এই বছরের ডেপ্রিসিয়েশন। তাহলে আমি দুটো ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম। এরপর আমার চলে যেতে হবে নেক্সট অ্যাডজাস্টিং আছে দ্য ইনভেন্টরিজ অ্যাট দ্য ক্লোজ অফ বিজনেস অন 31 অক্টোবর 2007 হ্যাড এ সেলস ভ্যালু অফ 12.232, অর্থাৎ হলো আমার এন্ডিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরির যে প্রাইসটি দেওয়া আছে সেটি হলো এইটি দেওয়া আছে, গুডস আর সোল্ড অ্যাট অ্যান এভারেজ মার্ক আপ 25%, অর্থাৎ হলো এই যে প্রাইসটি দেওয়া আছে এই প্রাইসটি কিন্তু 125%-এর 125% যদি হয়, আমরা এন্ডিং ইনভেন্টরি যখন বের করব তখন এর 100% নিলে আমরা কস্ট বের করতেছি, আর যখন 125% নিব তখন কিন্তু আমি তার মার্কআপও যোগ করে দিচ্ছি, মানে প্রফিটও যোগ করে দিচ্ছি। তাহলে এইটার 100% বের করার নিয়ম হলো এটিকে 125 দ্বারা যদি আমি ভাগ দিই, সেটা দিয়ে 100 দিয়ে যদি গুণ দেই, তাহলে যে অ্যামাউন্টটা বের হবে সেটি হলো আমার ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমি ক্লোজিং ইনভেন্টরিটা দেখি যে ক্লোজিং ইনভেন্টরি আসলেই কত বের হয়েছে।
এই যে ক্লোজিং ইনভেন্টরি, আমি যে নিয়মে বলেছিলাম যে টোটাল টাকাকে 125 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 9786 চলে আসবে। এটা ক্লোজিং ইনভেন্টরি, যেটা আমার কস্ট অফ গুডস সোল্ডে ওপেনিং ইনভেন্টরি তারপর পারচেস এই দুটার সাথে যোগ করে এটা বাদ দিলেই আমার কস্ট অফ সেলসটা পেয়ে যাবে। এর মধ্যে প্লান্ট যেহেতু কস্ট অফ সেলসের সাথে জড়িত, সেহেতু কস্ট অফ সেলসের সাথে এই প্লান্টটা শেষে যোগ করলেও হতো, ঠিক আছে, শেষে যোগ করলে হতো, কোনো সমস্যা নেই। আর যেহেতু এখানে ক্লোজিং ইনভেন্টরি শেষে যোগ করছে, এটাতেও কোনো প্রবলেম হবে না। রেজাল্ট আলটিমেট আমার 33,462 আসবে। তাহলে এরপর আমরা চলে যাই তৃতীয় নাম্বার অ্যাডজাস্টিং এন্ট্রিতে। তৃতীয় নম্বর অ্যাডজাস্টিং এন্ট্রিতে বলা হয়েছে দ্য কোম্পানি পেইড 48,000 ইন্স্যুরেন্স কস্ট ইন জুন 2007। 48,000 ইন্স্যুরেন্স কস্ট ইন জুন 2007-এ যদি আমার প্রদান করা হয়, হুইচ কভার্ড দ্য পিরিয়ড ফ্রম অন জুলাই 2007 টু 30 জুন 2008, অর্থাৎ হলো অন জুলাই থেকে যদি কভার করে তাহলে অন জুলাই থেকে 30 জুন, দ্যাট মিন্স 1 বছর কভার করবে। তাহলে 1 বছর যদি কভার করে, এই যে ইন্স্যুরেন্স যে 48,000 টাকা, এই টাকাটা কিন্তু আমি 1 বছরের জন্য প্রদান করেছি। কিন্তু 1 বছরের জন্য প্রদান করলে এই বছর আমি ব্যবহার করেছি কত, 1 জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস। আমি এই বছর ব্যবহার করেছি 4 মাস, আর 8 মান্থ কিন্তু আমার এখনও অন হ্যান্ড রয়ে গেছে। তাহলে যে একটা খরচের অগ্রিম যে আমি 8 মাস দিয়ে দিলাম, এইটা হলো আমার কারেন্ট অ্যাসেটের ভিতরে যাবে, সেহেতু আমি এই 4 মাস এই বছর অলরেডি খরচের মধ্যে দেখানো হয়ে গিয়েছে, আর বাকি 8 মাস আমি আমার ফাইনাল স্টেটমেন্টে প্রিপেমেন্টস হিসেবে দেখাবো। তাহলে এইটা 48/12 দিয়ে ভাগ করতে হবে, 48/12 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে যেটা আসবে সেইটা আমি প্রিপেমেন্টস হিসেবে কারেন্ট অ্যাসেটের ভিতরে দেখিয়ে দিব। এরপর আমাদের যে এন্ট্রি আছে 4 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক লোন ফর দ্য লাস্ট 3 মান্থস অফ দ্য ইয়ার হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য অ্যাকাউন্টস ইন দ্য ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ হলো ট্রায়াল ব্যালেন্সে ব্যাঙ্ক লোনের 3 মান্থসের হিসাব আমার ইনক্লুড করা হয় নাই। ইনক্লুড করা হয়েছে তাহলে কয় মাসের, 9 মাসের। তাহলে এবার দেখব ব্যাঙ্ক লোন অ্যাকচুয়ালি ব্যাঙ্ক আমাদের কাছ থেকে কত টাকা পাবে। তাহলে যদি তাই হয় তাহলে আমরা ব্যাঙ্ক লোনে চলে যাই। ব্যাঙ্ক লোন বলেছে এখানে 5% ব্যাঙ্ক লোন রিপেয়েবল ইন 10 ইয়ার্স। 5% যদি হয় তাহলে 20,000 টাকার 5% হলো 1,000 টাকা। 1,000 টাকা যদি হয়, এই 1,000 টাকার 9 মাসের ইন্টারেস্ট আমরা অলরেডি ইনক্লুড করেছি। 9 মাসের যদি ইনক্লুড করি, তাহলে ইনক্লুড করিনি কয় মাসের, 3 মাসের। তাহলে এই 1,000 টাকা দিয়ে, এই 1,000 টাকাকে আমরা ভাগ দিব হলো 12 দিয়ে, এটারে গুণ দিব কত দিয়ে, 3 দিয়ে, তাহলে সম্ভবত 250 টাকা আসবে। 250 টাকা যদি আসে, 750 টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, আর 250 টাকা কি অ্যাক্রুয়ালস আছে। এই অ্যাক্রুয়ালস হিসেবে এটাকে আমার কারেন্ট লায়াবিলিটির ভিতরে এই অ্যাক্রুয়ালস হিসেবে দেখানো লাগবে। আমরা একটু দেখি অ্যাক্রুয়ালসে এই 250 টাকা নিয়েছে কি না, একটু দেখতে হবে। সমাধানে চলে যাই, সমাধানে যদি যাই, এই যে কারেন্ট লায়াবিলিটিসের ভিতর দেখতে হবে। কারেন্ট লায়াবিলিটিসের ভিতরে দেখলে ওই যে আমার অ্যাক্রুয়ালস যে 250 টাকা দেখা যাচ্ছে, এই যে এইটি হলো কিন্তু লোনের অ্যাক্রুয়ালস, ঠিক আছে। তাহলে লোনের যে 750 টাকা আমরা পেয়েছি, 750 টাকা হলো এই বছরের, ঠিক আছে। আর এই বছরের কোন কস্ট, ফিনান্সিয়াল কস্ট, আর হলো 250 টাকা হলো অ্যাক্রুয়ালস হিসেবে দেখাতে হবে। তাহলে লোনে কিন্তু আমার টোটাল দেখাতে হবে কিন্তু 1,000 টাকাই দেখাইতে হবে। আমরা যদি অঙ্কে যাই তাহলে দেখতে পাবো, সমাধানে চলে আসি, এই যে ফাইন্যান্স কস্ট হিসেবে কিন্তু 1,000 টাকাই দেখাইছে, 1,000 টাকা দেখাইছে, যার 750 টাকা অলরেডি ইনক্লুড আছে, আর 250 টাকা চলে যাবে হলো আমার কারেন্ট লায়াবিলিটির ভিতরে। এরপরে যে এন্ট্রি রয়েছে সেটি হলো 5 নাম্বার, দ্য ইনকাম ট্যাক্স চার্জ ফর দ্য ইয়ার
হ্যাজ বিন ক্যালকুলেটেড অ্যাজ, অর্থাৎ হলো ইনকাম ট্যাক্স এইটা চার্জ করা হয়েছে, এইটা এই বছরে প্রদান করতে হবে, এবছরে প্রদান করতে হবে। সাথে সাথে এইটা আমার সাথে সাথে ইনকাম ট্যাক্স পেয়েবল এইটি কারেন্ট লায়াবিলিটির ভিতরেও দেখাতে হবে। এরপরে যে এন্ট্রি দেওয়া আছে এই এন্ট্রিটাই মূলত এই অঙ্কের সবচেয়ে কঠিন এন্ট্রি। এর জন্য আমরা এই এন্ট্রিটা খুব মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করব। এ চেক রিসিভড ফ্রম কাস্টমার ব্রোক পিএলসি ফর 15,000 অন 27 অক্টোবর। তাহলে 15,000 টাকার একটা চেক রিসিভ করা হয়েছে কাস্টমারের কাছ থেকে 27 অক্টোবর। দ্যাট মিন্স লাস্ট ডেট ছিল কিন্তু আমার 31 অক্টোবর, ঠিক আছে, 31 অক্টোবর, কিন্তু আমার চেক করা হয়েছিল 27 অক্টোবর। দ্যাট মিন্স আমার অঙ্ক শেষ করার আরও 4 দিন আগে। এবং পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে বলছে হুইচ ওয়াজ রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস স্কাইলার পিএলসি হ্যাজ নট ক্লিয়ার্ড। এখানে কথা বলছে যে আমি যখন 15,000 টাকার চেক পাইছি সেটা রেকর্ডও করা হয়েছে, অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করা হয়েছে, কিন্তু হ্যাজ নট ক্লিয়ার্ড, কিন্তু যে এই যে টাকা ব্যাংক ক্লিয়ার করবে, ব্যাংক ক্লিয়ার করে নাই। তাহলে ঘটনা কি ঘটলো, যখন আমি রেকর্ড করছি তখন 15,000 টাকা কিন্তু আমি ক্যাশ অ্যাট ব্যাংকে প্লাস করে দিছি, ক্যাশ অ্যাট ব্যাংকে প্লাস করে দিছি। আর 15,000 টাকা আমি আবার সেমভাবে কি করেছি, যে আমার দেনাদার থেকে মাইনাস করে দিয়েছি। কিন্তু এরপর আবার হ্যাজ নট ক্লিয়ার্ড, ঘটনাটা কিন্তু পুরোপুরি ঘটা নাই, কিন্তু ঘটার আগেই আমি তার ট্রিটমেন্ট দিয়ে ফেলেছি। এরপর কি বলছে, এ লিকুইডেটর ওয়াজ অ্যাপয়েন্টেড টু ব্রক পিএলসি অন 15 নভেম্বর, দ্যাট মিন্স অক্টোবরের আরও 15 দিন পরে 2007, অ্যান্ড হি হ্যাজ কনফার্ম দ্যাট দ্য চেক উইল নট বি রিইস্যুড। Management have advised that Brooke PLC total outstanding balance of 30,000, অর্থাৎ হলো এই যে যাদের কাছ থেকে আমরা চেক পেয়েছি, হ্যাঁ 15,000 টাকার একটা চেক পেয়েছি ব্রোক পিএলসি, এদের কাছে আমাদের টোটাল পাওনা ছিল হলো 30,000 টাকা, শুড বি রিটেন অফ অ্যাজ অ্যান ইররিকভারেবল ডেট অ্যান্ড রেকর্ডেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অর্থাৎ হলো কথা হচ্ছে তারা প্রথমে আমাদের 15,000 টাকার একটি চেক দিয়েছিল, চেক দেওয়ার পর আমরা এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করে দিচ্ছি, ক্যাশ অ্যাট ব্যাংক বাড়াই দিছি, সাথে সাথে অ্যাকাউন্ট রিসিভেবল, ট্রেড রিসিভেবল কমায় ফেলছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা এটা ক্লিয়ার করতে পারেনি, ব্যাংক ক্লিয়ার করতে পারেনি, এবং তাদের কাছে যে আমাদের টোটাল 30,000 টাকা পাওনা ছিল এই পুরো টাকাটা ইররিকভারেবল ডেট হিসেবে দেখাই দিতে হবে। তাহলে এটা সমাধানটা যদি আমরা এখনই করে ফেলি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে ইররিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট যেটা 30,000 টাকাই হবে, কারণ আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে এইটা আমার করতে হবে, রেকর্ড করতে হবে। তাহলে ইররিকভারেবল ডেট এক্সপেন্স 30,000 টাকা হবে। আর এই যে ট্রেড রিসিভেবল থেকে অনলি 15,000 টাকা মাইনাস যাবে, কারণ ট্রেড রিসিভেবল থেকে 30,000 টাকা মাইনাস যাওয়ার কথা, 30,000 টাকায় মাইনাস যাওয়ার কথা, কিন্তু আমার যাবে হলো 15,000 টাকা মাইনাস যাবে, কারণ অলরেডি 15,000 টাকা, এই যে 15,000 টাকা আমি মাইনাস করে ফেলছি, তাহলে বাকি 15,000 টাকা ট্রেড রিসিভেবল থেকে মাইনাস করতে হবে। আর এই যে 15,000 টাকা আমি আবার কি করেছিলাম, ক্যাশ অ্যাট ব্যাংক এইখান থেকে মাইনাস করে দিয়েছিলাম, কিন্তু আসলে তো টাকা ক্লিয়ার হয় নাই, সেহেতু এই 15,000 টাকা আবার কি করতে হবে, ক্যাশ অ্যাট ব্যাংকের সাথে যোগ করে দিতে হবে। তাহলে যদি এই এন্ট্রিটা নিয়ে আবার আলোচনা করি, এই একটা মাত্র এন্ট্রি আছে কঠিন এই অঙ্কে, যে 15,000 টাকার একটা চেক পাইছি আমরা আমাদের একটা কাস্টমারের কাছ থেকে, তারপর আমরা সেটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিয়ে ফেলছি, ট্রিটমেন্ট দেওয়ার পর চেকটা ক্লিয়ারড হয় নাই। তাহলে যখন ট্রিটমেন্ট দিছি এই 15,000 টাকা ক্যাশ অ্যাট ব্যাংকে আমরা প্লাস করে দিছি, আর ট্রেড রিসিভেবল থেকে এটা মাইনাস করে দিছি। এখন পরবর্তীতে দেখা গেছে তাদের কাছে যে 30,000 টাকা পাইতাম, এই 30,000 টাকা আর পাওয়া যাবে না, রিটার্ন অফ করতে হবে। রিটার্ন অফ যদি করি তাহলে আমার করতে হবে হলো 30,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করতে হবে, আর হলো ইররিকভারেবল ডেট এক্সপেন্স এইটা অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে যোগ করতে হবে। কিন্তু
অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে এই 30,000 টাকা আমি যোগ করে দিলাম, 30,000 টাকায় যোগ করে দিলাম। আর ট্রেড রিসিভেবল থেকে আমার 30,000 টাকা বাদ দিতে হবে, কিন্তু ট্রেড রিসিভেবল থেকে 30,000 টাকা বাদ যাবে না, কারণ অলরেডি আমরা 15,000 টাকা বাদ করে দিছি। 15,000 টাকা বাদ করে দিছি, সেহেতু আমরা ট্রেড রিসিভেবল থেকে বাদ যাবে হলো 15,000 টাকা। আর ওই যে 15,000 টাকা আমরা টাকাটা না পেয়েও ক্যাশের সাথে ক্যাশ অ্যাট ব্যাংক প্লাস করে দিছিলাম, এই 15,000 টাকা আবার ক্যাশ অ্যাট ব্যাংক থেকে কি মাইনাস যাবে। এটা করলে আমার পুরো এন্ট্রিটা হয়ে যাচ্ছে। নেক্সট যে অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, ডিউরিং দ্য ইয়ার স্কাইলার পিএলসি রিনিউড ইটস কন্ট্রাক্ট উইথ হাউলেজ কোম্পানি ডিস্ট্রিবিউটার্স পিএলসি। দ্য কন্ট্রাক্ট কমেন্সড, শুরু হয়েছে 1 সেপ্টেম্বর 2007। 1 সেপ্টেম্বর 2007 অর্থাৎ হলো অঙ্ক শেষ হওয়ার 2 মাস আগে। অ্যান্ড নো পেমেন্টস হ্যাজ বিন মেড টু ডেট। দ্য অ্যানুয়াল কন্ট্রাক্ট ফি 2 লক্ষ টাকা, অর্থাৎ হলো অ্যানুয়াল কন্ট্রাক্ট ফি 2 লক্ষ টাকার একটা ডিস্ট্রিবিউটরের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট কমেন্স হয়েছে 1 সেপ্টেম্বর। অর্থাৎ হলো এই বছরে আমি এই কন্ট্রাক্ট প্যাকেজের আন্ডারে পড়েছি 2 মাস, অর্থাৎ হলো এই বছরে আমি শুধু 2 মাসের টাই অ্যাক্রুয়ালস হিসেবে দেখাবো, আর বাকি 8 মাস আমার অ্যাক্রুয়ালস হিসেবে দেখান লাগবে, কারণ বাকি 8 মাস আমার অন্য ইয়ারে চলে গেছে। সেহেতু অঙ্কটি কিভাবে করতে হবে, এই 2 লক্ষ টাকারে 12 দিয়ে ভাগ দিতে হবে, আর গুণ দিতে হবে কত দিয়ে, 2 দিয়ে। যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটাই আমার এই বছরে ডিস্ট্রিবিউটরের সাথে যোগ করে দিতে হবে, যেহেতু এটা খরচ। খরচ হলে ডিস্ট্রিবিউটরের এক্সপেন্স, এটাও খরচ, খরচের সাথে খরচ যোগ করে দিতে হয়। আর যেহেতু টাকাটা দেওয়া হয় নাই, সেহেতু কারেন্ট লাইবিলিটির সাথে এটা যোগ করে দেখিয়ে দিতে হবে। যদি আমরা কারেন্ট লাইবিলিটিসের ভিতরে চলে যাই, তাহলে কারেন্ট লাইবিলিটিসের ভিতরে আমরা এটা পেয়ে যাব। কারেন্ট লাইবিলিটিস আছে এইখানে, এই যে কারেন্ট লাইবিলিটিসের ভিতরে যদি আমরা অ্যাক্রুয়ালসে খেয়াল করি, এই যে 33, 2 লক্ষ টাকারে যদি আমরা 12 দিয়ে ভাগ করি আর যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 33.3333 আসে। তাহলে ওই 33 হলো আমার এইখানে, এই যে অ্যাক্রুয়ালসের সাথে আমি যোগ করে দিলাম। তাহলে এর পরের যে এন্ট্রি আছে আমাদের 7 নম্বর শেষ হয়ে গেল। 7 নম্বর শেষ হয়ে যাওয়ার পর আছে হলো 8 নম্বর। 8 নম্বর নিয়ে আলোচনা করি। অল অফ স্কাইলার্স গুড কাম উইথ এ 12-month ওয়ারেন্টি। ম্যানেজমেন্ট এস্টিমেট দ্যাট 2% অফ দিস ওয়ারেন্টিজ উইল বি এক্সারসাইজড। যত প্রোডাক্ট আসে তার মধ্যে 2% ওয়ারেন্টিজ এক্সারসাইজ করা হয়, খরচ করা হয় তার পিছনে নতুন করে। দ্য কস্ট অফ রিপেয়ার রিপ্লেসমেন্ট অফ দিস গুডস উইল 2,50,000। তাহলে এই 2,50,000 দ্য ওয়ারেন্টি এক্সপেন্স শুড বি প্রেজেন্টেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তারা আমাদের বলে দিছে যে এই খরচটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যোগ করতে হবে। তাহলে এই খরচ আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যোগ করে দিব। আর এই খরচের বিপরীতে আমাদের একটা প্রভিশন রাখতে হবে, যেটি যাবে কারেন্ট অ্যাসেটের ভিতরে। যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে আমরা একটু সমাধানে চলে গেলেই দেখতে পারবো যে প্রথমে আমরা ওয়ার্কিংসে চলে যাই। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যদি ওয়ার্কিংসে চলে যায়, এই যে ওয়ারেন্টি প্রভিশনস দেখা যাচ্ছে 250, এটা খরচের সাথে যোগ করে দিলাম। আর প্রভিশনস হিসেবে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিসের ভিতরে আছে কিনা আমরা সেটাও একটু দেখব। এই যে প্রভিশন নামে 250 টাকা দেওয়া আছে, অর্থাৎ হলো যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে যোগ করলাম তখন সেটা এক্সপেন্সের সাথে যোগ হলো, এক্সপেন্সের সাথে প্লাস হলো, মানে এটা ডেবিট হয়ে গেল। আর যখন আমরা প্রভিশনের সাথে করলাম, যোগ করলাম, তখন এটা ক্রেডিট হয়ে গেল, অর্থাৎ হলো আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এরপরে আর কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি নাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টিং এন্ট্রি নাই। এরপর আমরা অঙ্কের মেইন সমাধানে চলে যাব। তাহলে যদি এইবার সমাধান যদি শুরু করি, তাহলে আছে হলো রেভিনিউ থেকে কস্ট অফ সেলস বাদ যাবে। কস্ট অফ সেলসগুলোতে অনেক এন্ট্রি আছে, আমরা একটু কস্ট অফ সেলসের এন্ট্রিগুলো একটু দেখে। কস্ট অফ সেলস বের করার নিয়ম হলো প্রথমে ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেস যোগ করতে হয়। পারচেস যোগ করার পর ক্লোজিং ইনভেন্টরিটা বাদ দিতে হয়। আর ক্লোজিং ইনভেন্টরি বের করার সিস্টেম আমি আগেই বলে দিয়েছি যে টোটাল অ্যামাউন্টকে এখানে ওরা যেহেতু
125 না সরি 25% মার্কআপ ধরেছিল, তাহলে টোটাল অ্যামাউন্টকে 125 দ্বারা আমি ভাগ করে দেবো। 125 দ্বারা ভাগ করে সেটাকে 100 দ্বারা গুণ করলে যে অ্যামাউন্টটা আসবে, এই যে এই অ্যামাউন্টটা আসবে, এইটাই আমার ক্লোজিং এন্ট্রির কস্ট থাকবে। ঠিক আছে, তারপর ক্লোজিং এন্ট্রিটা বাদ দিলেই আমার কস্ট অফ সেলস বের হয়ে যাবে। তাহলে যদি কস্ট অফ সেলস বের হয়ে গেল, রেভিনিউ থেকে কস্ট অফ সেলস বাদ দিলে গ্রস প্রফিট বের হয়ে যায়। গ্রস প্রফিট বের হয়ে যাওয়ার পর গ্রস প্রফিট থেকে সাধারণত বাদ দিতে হয় ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলোর ওয়ার্কিংসগুলো আমরা অলরেডি দেখে এসেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো বাদ দেওয়ার পর আসলে প্রফিট ফ্রম অপারেশন। প্রফিট ফ্রম অপারেশনের পর থেকে ফাইন্যান্স কস্টটা বাদ দিতে হয়। ফাইন্যান্স কস্ট এখানে টোটাল কত আসবে এটা অলরেডি আমরা আগেই বলেছিলাম, 2 লক্ষ টাকার উপরে 20,000 টাকার উপরে 5% দিলে আসে হলো 1,000 টাকা। 1,000 টাকার মধ্যে 750 টাকা এই বছরে প্রদান করা হয়েছে এবং 250 টাকা আমার এখনও অ্যাক্রুয়ালস আছে, যেটা আমি কারেন্ট লাইবিলিটি করার সময় ওইটা অ্যাড করে দিব। ফাইন্যান্স কস্টটা বাদ দেওয়ার পর আসবে প্রফিট বিফোর ট্যাক্স। এই যে এটা হলো প্রফিট বিফোর ট্যাক্স। এখান থেকে ট্যাক্স আমি যদি বাদ দিই, ট্যাক্স বাদ দিলে যেটা পাবো সেটা হলো প্রফিট ফর দ্য পিরিয়ড অথবা প্রফিট ফর দ্য ইয়ার। এইখানে পিএল অ্যাকাউন্ট এখানেই শেষ হয়ে গেল। এরপর পিএল অ্যাকাউন্টের এই প্রফিটটা নিয়ে আমার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন করতে হবে। তাহলে আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে চলে যাই। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে সাধারণত দুটি অংশে ভাগ থাকে, একটা হলো অ্যাসেট হিসেবে থাকে আর একটা হলো ইকুইটি অ্যান্ড লাইবিলিটি থাকে। অ্যাসেট অংশের মধ্যে থাকে, আবার অ্যাসেট অংশের ভিতর থাকে এই যে নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট। আবার ইকুইটি লাইবিলিটির ভিতরে প্রথম অংশ থাকে হলো ইকুইটি থাকে। ইকুইটি যখনই শেষ হয়ে যায়, ইকুইটি শেষ হওয়ার পর শুরু হলো নন কারেন্ট লাইবিলিটিস। এরপর হলো নন কারেন্ট লাইবিলিটিস করার পর কারেন্ট লাইবিলিটিস, এরপর অঙ্ক শেষ হয়ে যায়। নন কারেন্ট অ্যাসেটের ভিতরে আছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে আসবে প্রথমে ল্যান্ড আসবে, তারপর আসবে হলো প্ল্যান্ট ইকুইপমেন্ট আসবে। এগুলোর এই বছর যে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনের সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যোগ করে টোটাল কস্ট থেকে আমি যদি বাদ দিই তাহলে যেটা থাকবে সেটি হলো তার ক্যারিং অ্যামাউন্ট। এই ক্যারিং অ্যামাউন্টগুলো এখানে বসাই দিতে হবে, এগুলো খুবই সহজ। এরপর আমরা যদি কারেন্ট অ্যাসেটের ভিতরে চলে যাই, কারেন্ট অ্যাসেটের ভিতরে ইনভেন্টরি আছে, এন্ডিং ইনভেন্টরিটা উল্লেখ করতে হবে, কারণ এন্ডিং ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট। প্রিপেমেন্টস আছে, প্রিপেমেন্টস যেটি আমি বলেছিলাম। আমরা যদি আবার সেই অঙ্কে চলে যাই, এই যে 48,000 টাকা প্রদান করেছিল, এই যে 3 নাম্বার 48,000 টাকা প্রদান করেছিল, যার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস আমরা এই বছর ব্যবহার করেছিলাম এবং 8 মাস আমার নেক্সট ইয়ারের জন্য রয়ে গেছিলো। সেই 8 মাসের প্রিপেমেন্টসটা এই যে কারেন্ট অ্যাসেটের ভিতর আমরা দিয়ে দিলাম, এই যে কারেন্ট অ্যাসেটের ভিতরে প্রিপেমেন্টস দিয়ে দিলাম। এরপর ট্রেড রিসিভেবল যা ছিল তার থেকে 15,000 টাকা বাদ যাবে, কারণ 15,000 টাকা আগেই বাদ গিয়েছিল ইরিকভেবল ডেট হিসেবে। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে যে এই টাকাটা আছে এর সাথে এই 15,000 টাকা বাদ যাবে, এটা আমি আগেই বলেছিলাম। কারণ এই 15,000 টাকা আমরা টাকা পাই নাই, কিন্তু আমরা করেছিলাম কি যে ট্রিটমেন্ট দিয়ে ফেলেছিলাম। যেহেতু আমরা টাকা পাই নাই সেহেতু এই 15,000 টাকা তখন আমরা মাইনাস করেছিলাম, দুঃখিত, তখন আমরা প্লাস করেছিলাম, এখন আবার মাইনাস করে দিলে আমার অঙ্কটি হয়ে যাবে। এরপর আমরা যদি খেয়াল করি টোটাল আমার অ্যাসেট হয়ে গেল। এরপর আমি ইকুইটি এবং লাইবিলিটিসের অংশটি শুরু করব। তাহলে ইকুইটি এবং লাইবিলিটিস অংশের ভিতরে প্রথমে ইকুইটি আসবে। ইকুইটিতে সর্বপ্রথম আসে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এর সাথে রিটেন আর্নিংসটা যোগ হয়। এখন রিটেন আর্নিংসের একটা হিসাব আছে, যদি আমরা সেটা যাই তাহলে আমরা রিটেন আর্নিংসের হিসাবটা পেয়ে যাব। রিটেন আর্নিংসের যে এই যে আমার রিটেন আর্নিংসের যে ব্যালেন্সটা থাকবে সেটা হলো ক্রেডিট সাইডে থাকবে। এর সাথে এই বছরে আমার যে প্রফিট হয়েছে, এই বছরের প্রফিটটা যোগ করতে হবে।
যোগ করার পর এই যে টোটাল যে অ্যামাউন্ট হয়েছে এই অ্যামাউন্ট থেকে আমি এই বছর যদি কোনো ডিভিডেন্ড পেইড করি সেই ডিভিডেন্ডটা বাদ দিতে হবে। আবার যদি প্রিফারেন্স শেয়ারের কোনো ডিভিডেন্ড দেই সেই ডিভিডেন্ডটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে এইটা আমার অ্যাকচুয়াল লাভ যেটা আমি অথবা প্রফিট যাই বলতে পারি এইটি আমার ক্যাপিটালের সাথে যোগ হবে। মানে এই 18,003 টাকায় আমার ক্যাপিটালের সাথে, তাহলে রিটার্ন আর্নিংস আমরা ক্যাপিটালের সাথে যোগ করে দেই। এরপর হলো নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে লং টার্ম বোরোয়িংসটা যায়। লং টার্ম বোরোয়িংসে 20,000 টাকা আছে, 20,000 টাকা দিয়ে দিলাম। এরপর কারেন্ট লায়াবিলিটিসের ভিতরে ট্রেড পেয়েবলে আমাদের আহামরি কোনো চেঞ্জ আসে নাই, যার জন্য ট্রেড পেয়েবল যা আছে টিভিতে আমরা তাই বসিয়ে দিলাম। অ্যাক্রুয়ালসের ভিতর অ্যাক্রুয়ালস যা যা ছিল এটি ছিল বছরের প্রথম অ্যাক্রুয়ালস। এরপর 250 টাকা ইন্টারেস্ট পেয়েবলের অ্যাক্রুয়ালস এবং 33 টাকা হলো ডিস্ট্রিবিউশন কস্টের, যে ডিস্ট্রিবিউশন কস্টের আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে 7 নাম্বার যে একটা কন্ট্রাক্ট করা হয়েছিল হাউলেজ ডিস্ট্রিবিউশনের সাথে, এইটা 12 মাসের জন্য কন্ট্রাক্ট করা হয়েছে। আমি ব্যবহার করেছি সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের, তাহলে 12 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ দিলে 33,000 সামথিং আসে। এর জন্য ওই 33 আমার কারেন্ট লায়াবিলিটিসের ভিতরে যাবে। আমি যদিও পূর্বে দেখিয়ে দিয়েছিলাম সেটি আবার দেখিয়ে দিলাম যাতে অঙ্কটি পরবর্তীতে বুঝতে না সমস্যা হয়। এরপর অ্যাক্রুয়ালস যোগ করে বসিয়ে দিলাম। ইনকাম ট্যাক্স পেয়েবল প্রফিট বিফোর ট্যাক্সের সাথে যেটি যোগ করেছিলাম সেটি এখানে উল্লেখ করতে হবে। প্রভিশন 250 টাকা, প্রভিশন 250 টাকা রেখে দিলে এই টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এবার টোটাল ইকুইটি, লং টার্ম বোরোয়িংস আর কারেন্ট লায়াবিলিটি যোগ করলে টোটাল ইকুইটি লায়াবিলিটি বের হয়ে যাবে। আবার আমি এইখানে যদি খেয়াল করি টোটাল অ্যাসেট যদি আমি খেয়াল করতে যাই টোটাল অ্যাসেটের সাথে মিলে গেল, অঙ্কটা হয়ে যাবে। এভাবে করলে আশা করি অঙ্কটি হয়ে যাবে। হতাশ হওয়ার কিছু নাই। গুড থিংস টেক টাইম।